যুদ্ধ না করেও কি কেউ ইতিহাসের সবচেয়ে বড় যোদ্ধা হতে পারে? একবার কল্পনা করুন, একজন রাজা যার হাতে অগণিত সৈন্য, একটার পর একটা যুদ্ধ জয় আর প্রতিশোধই যার রাজনীতি। আর অন্যদিকে একজন মানুষ যিনি নিজেকে কখনো যোদ্ধা বলেননি, কিন্তু সময়, নৈতিকতা আর ভবিষ্যৎ সবকিছুর চাল তিনিই দেন। এই সংঘর্ষে কোনো যুদ্ধক্ষেত্র নেই, কোনো রক্তপাতও নেই, কিন্তু এর ফলাফল একটা যুগকে বদলে দিয়েছে। এটা তরোয়ারির লড়াই নয়, এটা মস্তিষ্ক বনাম শক্তি, অহংকার বনাম কৌশল আর প্রতিশোধ বনাম দূরদৃষ্টি। কিছুদিন আগে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ নিয়ে একটি ভিডিও হয়েছে, যেটার লিঙ্ক ডেসক্রিপশনে আছে। সেই ভিডিওটার নিচে একটি কমেন্ট এসেছিল, প্রুফগুলো তো দেখানো হয় না, কৃষ্ণ আর জরাসন্ধের মধ্যে তো 18 বার সংঘর্ষ হয়েছে। এই প্রশ্নটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ মহাভারত আমাদের অনেক যুদ্ধের কথা বলে, কিন্তু কিছু সংঘর্ষ ছিল যেগুলো তরোয়ারিতে নয়, রাজনীতিতে লড়া হয়েছিল। আর ঠিক সেই কারণেই আজকের আলোচনা, কৃষ্ণ বনাম জরাসন্ধ, একটা যুদ্ধ যেখানে রক্ত ঝরেনি, কিন্তু উত্তর ভারতের রাজনীতি চিরতরে বদলে গিয়েছিল। আমরা যুদ্ধ বলতে কি বুঝি? তরবারির ঝনঝনানি, হাতির পায়ের কাপা মাটি, রক্তে ভেজা প্রান্তর। কিন্তু মহাভারতে কিছু যুদ্ধ ছিল যেখানে অস্ত্র ছিল সময়, ঢাল ছিল বুদ্ধি, আর আঘাত আসত মানুষের দুর্বল জায়গায়। কৃষ্ণ বনাম জরাসন্ধ ঠিক তেমনই একটি সংঘর্ষ। এখানে কৃষ্ণ নিজে যুদ্ধ করেননি, তাই এখানেই প্রশ্ন আসে, যুদ্ধ না করে যুদ্ধ জেতা কি কাপুরুষতা, নাকি সেটাই সর্বোচ্চ বুদ্ধিমত্তা? জরাসন্ধ কোনো সাধারণ রাজা ছিলেন না, তিনি ছিলেন মগধের সম্রাট। জন্ম থেকেই ব্যতিক্রমী, দুটি আলাদা অংশে জন্ম। মা জরার স্পর্শে যুক্ত হওয়া নাম জরাসন্ধ, কিন্তু তার জীবনের আসল ক্ষত জন্মে নয়, এসেছিল অনেক পরে। কৃষ্ণ যখন কংসকে হত্যা করেন, কংসের 2 কন্যা জরাসন্ধার পুত্রবধূ বিধবা হয়ে ফিরে আসে। সেদিন থেকেই জরাসন্ধার যুদ্ধ আর রাজনৈতিক থাকে না, এটা হয়ে যায় ব্যক্তিগত। তিনি একবার নয়, 17 বার মথুরা আক্রমণ করেন, আর প্রতিবারই কৃষ্ণ যুদ্ধ করেন না, তিনি শহর ছেড়ে যান, প্রজাদের বাঁচান। এখানেই প্রশ্নটা তীব্র হয়ে যায়, একজন রাজা যদি প্রজাদের বাঁচাতে যুদ্ধ এড়িয়ে যান, তিনি কি পালালেন নাকি নিজের দায়িত্ব পালন করলেন? কৃষ্ণ জানতেন জরাসন্ধকে সরাসরি হারানো মানে হাজার হাজার প্রাণের বলি আর প্রতিশোধের শেষ না হওয়ার চক্র। তাই কৃষ্ণ যুদ্ধ করেন না, তিনি খেলার বোর্ডটাই বদলে দেন। তিনি বুঝেছিলেন জরাসন্ধর আসল দুর্বলতা তার শক্তি নয়, তার অহংকার। জরাসন্ধ বিশ্বাস করতেন তিনি কেবল সমান শক্তির যোদ্ধার সঙ্গেই যুদ্ধ করবেন। ছলচাতুরি তিনি ঘৃণা করতেন। কৃষ্ণ এই অহংকারকেই অস্ত্র বানালেন। একদিন কৃষ্ণ, ভীম আর অর্জুন 3 জনেই ছদ্মবেশে ভিক্ষুক সেজে পৌঁছলেন মগধের দরবারে। জরাসন্ধ ধর্মপরায়ণ ছিলেন, ভিক্ষুক ফেরানো তার নীতির বিরুদ্ধে। কৃষ্ণ তখনই চাল দিলেন, তিনি চাইলেন যুদ্ধদানের অধিকার। জরাসন্ধ হেসে বললেন, যদি যোদ্ধা হও আমার সঙ্গে দ্বন্দ্ব করো। কৃষ্ণ 1 পা পিছিয়ে গেলেন। তিনি জানতেন এই যুদ্ধ জিততে তার তরোয়ারির দরকার নেই, দরকার সঠিক মানুষকে সঠিক জায়গায় বসানো। তারপর শুরু হয় ভীম আর জরাসন্ধের যুদ্ধ, যেটি দিনের পর দিন চলে। দুজনেই অদম্য, দুজনেই অশেষ শক্তির অধিকারী, কেউ কাউকে হারাতে পারছে না। ঠিক তখনই কৃষ্ণ নীরবে একটি পাতা ছিঁড়ে মাঝখান থেকে ফাটিয়ে দেন। কোনো কথা নেই, কোনো নির্দেশ নেই, ভীম বুঝে যান। আর ঠিক তার পরের মুহূর্তেই ভীম জরাসন্ধর শরীর দ্বিখণ্ড করে ফেলে, ঠিক যেভাবে তিনি জন্মেছিলেন। কৃষ্ণ একটিও আঘাত করেননি, তবুও যুদ্ধের ফল নির্ধারণ করেছেন। জরাসন্ধের মৃত্যুর সঙ্গে সঙ্গে 86 জন বন্দী রাজা মুক্তি পান। রাজসূয় যজ্ঞের পথ খুলে যায়, উত্তর ভারতের রাজনৈতিক ভারসাম্য বদলে যায়। কৃষ্ণ কোনো সিংহাসনে বসেনি, কোনো রাজ্য নেননি, তিনি শুধু ইতিহাসের গতিপথ ঘুরিয়ে দিয়েছেন। জরাসন্ধ প্রতিনিধিত্ব করেন শক্তি নির্ভর পুরনো রাজনীতি, কৃষ্ণ প্রতিনিধিত্ব করেন ভবিষ্যতের কৌশল নির্ভর শাসন। জরাসন্ধ ভাবতেন যে শক্তিশালী সেই ন্যায়বান,
কৃষ্ণ জানতেন যে ভবিষ্যৎ বোঝে সেই প্রকৃত শাসক। কৃষ্ণ কাপুরুষ ছিলেন না, তিনি ছিলেন এমন একজন যোদ্ধা যিনি জানতেন সব যুদ্ধ তরোয়ারি দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জেতা যায় মাথা ঠান্ডা রেখে। জরাসন্ধ হারেননি শক্তির অভাবে, তিনি হেরেছেন সময়ের ভাষা না বোঝার জন্য। এখন প্রশ্ন একটাই আপনাদেরকে, আমরা কার মতো হতে চাই, জরাসন্ধ না কৃষ্ণ? কারণ ইতিহাস বলে শুধু বীরত্বে যুদ্ধ জেতা যায় না, জেতে সেই যে দূরদর্শী। আজকের মতো এখানেই ইতি। আমি রোহিত। ইতিহাসের ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া প্রশ্নগুলোই আমরা খুঁজে বের করি এখানে। শুনতে থাকুন, দেখতে থাকুন ভারত চর্চা।